ধরো একটা সবার প্রথম নিরক্ষরতা দূরীকরণ লেভেলের প্রশ্ন দিলাম, যেখানে আমি লিখছি আই ওয়ান্ট গো। তো এখানে কি ভুল আছে আমাকে যদি কেউ বলে আর কি। এই যে আই এখানে একটা টু হবে স্যার। I want to go. ইনফিনিটিভ, ভেরি গুড। আচ্ছা, এখানে ইনফিনিটিভ দেওয়ার কারণ, মানে আমি যদি না দিতাম, এখানে যদি আমি লিখতাম আই ওয়ান্ট আ ব্যাট, তাহলে তো আমার আই ওয়ান্ট টু এ ব্যাট দেওয়ার দরকার হতো না। কিন্তু যেহেতু আছে আই ওয়ান্ট গো, এখানে আমি টু ব্যবহার করলাম। ওয়াই? কি কারণ থাকতে পারে? এখানে আমি যদি আই ওয়ান্ট আ ব্যাট, আই ওয়ান্ট আ ডল, আই ওয়ান্ট আ হাউস, আই ওয়ান্ট আ পিস অফ পেপার, এরকম কিছু থাকতো, আই ওয়ান্ট আ পেন যদি থাকতো, আই নিড নট রিকোয়ার। আসলে স্যার গোটাও যেহেতু ভার, গোটা ভার আর ওয়ানটা এখানে মেন ভাব, তাই গোটাকে ইনফিনিট মানে আপনার নাউন করার জন্য এখানে টুটা বসানো হয়েছে। কেন নাউন করা হবে? আই ওয়ান্ট টু, এটা তো ইনফিনিট যদি হয় টুটা স্যার, তাহলে হ্যাঁ, তো এখানে গোটা তো নাউনের কাজ করছে। হ্যাঁ, কেন কেন নাউনটা করার দরকারটা কি বললো, এটাই জিজ্ঞেস করছি। সেটা কোনো ইচ্ছা প্রকাশ করছে তার জন্য। না, দেখো, মূল কথা হচ্ছে দেয়ার আর থ্রি টাইপস অফ সেন্টেন্স: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। তো এর মধ্যে সিম্পল সেন্টেন্স, যেটাকে বাংলায় তোরা বলিস সরল বাক্য, তার একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে ভার্বের সংখ্যা বা মেইন ভার্বের সংখ্যা হবে এক। মেইন ভার্ব কটা থাকবে? একটা। In case of simple sentence, there is no provision of using more than one main verb. If it is a simple sentence, how many main verb you can use? আমার সঙ্গে সঙ্গে বল, কটা ভার্ব ব্যবহার করতে পারবি যদি একটা। সেন্টেন্স হয়? একটা। এখানে দেখ বলা আছে আই ওয়ান্ট গো, এখানে গো হচ্ছে একটা ভার্ব, আবার ওয়ান্ট হচ্ছে একটা ভার্ব। তাহলে এটা সিম্পল সেন্টেন্স হলো কি হলো না? স্যার এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড? না, এটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সও তুই বলতে পারবি না। কেন? কারণ কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার জন্য তোর একটা কনজাংশন দরকার হবে। কি দরকার হবে বাবা? কনজাংশন দরকার হবে। একটু ছোট্ট করে আমি কনজাংশনের ওপর 5 মিনিটের একটা ছোট্ট লেকচার দিচ্ছি, যাতে করে এখানে কেন টু হলো তুই বুঝতে পারবি। সবার প্রথম একটা জিনিস আমাদের বুঝতে হবে, একটা শব্দকে ইংরেজিতে আমরা বলি ওয়ার্ড। আর যদি একটা শব্দ না হয়ে দুটো শব্দ অথবা তিনটে শব্দ থাকে, তাকে আমরা কি বলি বলতে পারবি? তাকে আমরা বলি, না, গ্রুপ অফ ওয়ার্ড। কি বলি? গ্রুপ অফ ওয়ার্ডস। এই গ্রুপ অফ ওয়ার্ডস কে আমরা দুটো ক্লাসিফিকেশনে বিভক্ত করতে পারি। একটাকে বলবো হচ্ছে ফ্রেজ, ঠিকই বলেছিলিস, আরেকটাকে বলবো হচ্ছে ক্লজ। তাহলে ফ্রেজ আর ক্লজ কি একই? আপাত দৃষ্টিতে মনে হবে এক, কারণ দুটোর মধ্যে একটা মিল রয়েছে। তুই ফ্রেজ বল অথবা ক্লজ বল, দুটোই হচ্ছে একটা নয় বরং একাধিক শব্দের সহাবস্থান। একসঙ্গে দু তিনটে শব্দকে আমরা ফ্রেজ অথবা ক্লজ দুটোই বলতে পারি। তাহলে স্যার তাদের মধ্যে কি কোনো পার্থক্য নেই? ডেফিনেটলি পার্থক্য আছে। যদি দেখা যায় এই তিনটে শব্দের মধ্যে নিদেনপক্ষে দুটো শব্দ আছে এমন, যারা এককভাবে সাবজেক্ট এবং ভার্ব হতে পারে বা ভার্ব হওয়ার উপযুক্ত, তাকে আমরা বলবো ক্লজ। আর যদি দেখি ওই দু তিনটে শব্দের মধ্যে সাবজেক্ট ভার্ব নেই, তাহলে আমরা তাকে বলবো ফ্রেজ। আমি পাশাপাশি দু তিনটে শব্দ লিখছি। একবার লিখলাম আ বিউটিফুল গার্ল, এটা হচ্ছে আমার ফার্স্ট গ্রুপ অফ ওয়ার্ড। আর 2 নম্বর হলো ইফ আই গো, এটা হচ্ছে আমার সেকেন্ড গ্রুপ অফ ওয়ার্ড। খেয়াল করে দেখ, দুটো ক্ষেত্রেই শব্দের সংখ্যা, এরপরে কিছু আছে, দুটো ক্ষেত্রেই শব্দের সংখ্যা হচ্ছে 3। কিন্তু প্রথমটাকে আমরা ক্লজ বলবো নাকি ফ্রেজ বলবো? বল এবার। Phrase বলবো। প্রথমটা ফ্রেজ বলবো, কারণ এখানে প্রথমটা ফ্রেজ, সাবজেক্ট ভার্ব সেকেন্ডটা ক্লজ। মিসিং। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট আর গো হচ্ছে ভার্ব। তার মানে যে শব্দের সমষ্টির মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উপস্থিত থাকবে, সেই শব্দ জোড়কে আমরা বলবো
ক্লজ। এবার ইংরেজিতে যদি দুটো ক্লজ থাকে, মানে দুটো ক্লজ মানে কি, এই একটা সাবজেক্ট ভার্ব আবার এই একটা সাবজেক্ট ভার্ব, এই দুটো ক্লজকে যোগ করার জন্য আমাদের একটা আঠার দরকার হয়, এবং এই আঠার নাম হচ্ছে কনজাংশন। কি বললাম? এই আঠার নাম হচ্ছে কনজাংশন। তাহলে যে কোনো সেন্টেন্সে যতগুলো ক্লজ থাকবে, এসভি মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব, মানে এটা ক্লজ 1, এসভি মানে সাবজেক্ট ভার্ব 2, এটা হচ্ছে ক্লজ 2। তাহলে এই দুটো ক্লজ 1 আর ক্লজ 2 কে এই যে যোগ করছে, এইটার নাম হবে কনজাংশন। তো কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্সে যেহেতু ক্লজের সংখ্যা একের বেশি, তাই সেখানে একটা কনজাংশন থাকবেই। কারণ কি, যদি দুটো ক্লজ থাকে একটা কনজাংশন, মনে কর তুই আরো একটা এসভি দিলি, সাবজেক্ট ভার্ব দিলি, তাহলে এটা হলো ক্লজ 3। তাহলে এদেরকে যোগ করার জন্য এখানে আরেকটা কনজাংশন দরকার হবে, তাহলে এটা হবে কনজাংশন 2। তাহলে খেয়াল করে দেখছিস, যতগুলো ক্লজ থাকছে তার থেকে কম থাকছে একটা কনজাংশন। তিনটে ক্লজ থাকলে দুটো কনজাংশন, দুটো ক্লজ থাকলে একটা কনজাংশন, একটা ক্লজ থাকলে জিরো কনজাংশন। তাহলে এই যে সেন্টেন্সটা এখানে আমরা লিখলাম, যে আহ এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখলাম, আই ওয়ান্ট গো, এটা সিম্পল হওয়া ছাড়া এর কোনো গতি নেই। কারণ আই অথবা ওয়ান্ট অথবা গো কোনোটা কনজাংশন নয়। তাহলে কনজাংশন নয় মানে এখানে তোমার দুটো ক্লজ নেই, আর দুটো ক্লজ নেই মানে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হতে পারে না। কারণ কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সে ক্লজের সংখ্যা একের বেশি হবে এবং কনজাংশনের সংখ্যা ন্যূনতম এক হবে। তাহলে যেহেতু এখানে কোনো কনজাংশন নেই, এটা সিম্পল সেন্টেন্স। এবার সিম্পল সেন্টেন্স হওয়ার পরেও এর একটা মুশকিল আছে। কি মুশকিল? ও সিম্পল সেন্টেন্স কিন্তু ওর ওখানে ভার্বের সংখ্যা হচ্ছে 2। তাহলে তুমি একই সঙ্গে সিম্পল সেন্টেন্স হবে, একই সঙ্গে দুটো ভার্ব নেবে, এটা তো হতে পারে না। তখন আমরা কি করব, এই দুটো ভার্বের মধ্যে একটা ভার্বের ভার্বত্বকে নষ্ট করতে হবে। ভার্বত্ব বলে অ্যাজ সাচ কোনো শব্দ নেই, বাট ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। অর্থাৎ এই দুটো ভার্বের মধ্যে একটা ভার্বকে আমি যদি নাউন অথবা অ্যাডজেক্টিভে কনভার্ট করি, তাহলে কখানা মেইন ভার্ব পড়ে থাকবে? এনি ওয়ান। দুটো ভার্ব আছে, তার মধ্যে একটা ভার্বকে আমি নাউন অথবা অ্যাডজেক্টিভে কনভার্ট করলাম, কটা ভার্ব পড়ে থাকবে? একটা এনি আছে। ওয়ান, একটা। তার মানে এখানে যদি আমি একটা মেইন ভার্ব রাখি, আমার সিম্পল সেন্টেন্স অথবা সরল বাক্যের ধর্ম রক্ষিত হলো কি হলো না? কি বলবি? হলো। হলো? হলো। তার মানে এই যে এইটাকে আমি নাউন অথবা অ্যাডজেক্টিভ করছি, কেন করছি? উত্তর হচ্ছে স্যার, ফর দ্য সেক অফ সিম্পল সেন্টেন্স। অ্যাজ উই নো, in case of simple sentence you are bound to use only one main verb. So if there remain two main verb, you have to switch one main verb into some other part of speech. It could be a noun or an adjective. So if a verb become an adjective, the remaining number of the verb will be one, that is সিম্পল সেন্টেন্স। অর্থাৎ দুটো ভার্বের মধ্যে একটা নাউন প্রোনাউন, একটা নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়ে গেলে একটা ভার্ব পড়ে থাকছে, তাহলে আমরা তাকে সরল বাক্য বলবো। এইবার ব্যাপার হচ্ছে, আপনি তো স্যার মুখের কথায় বলে দিলেন ভার্ব নাউন হচ্ছে অথবা অ্যাডজেক্টিভ হচ্ছে, কিন্তু কি করে বুঝবো ভার্ব নাউন হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ হচ্ছে? মাথায় রাখবি, ভার্বকে নাউনে রূপান্তরিত করার দুটো প্রক্রিয়া রয়েছে, ভার্বকে অ্যাডজেক্টিভে রূপান্তরিত করারও দুটো প্রক্রিয়া রয়েছে। ভার্বকে নাউন করতে গেলে ওই ভার্বের সঙ্গে তুই আইএনজি যোগ করে দিতে পারিস, তাহলে সেটা নাউনে পরিণত হবে। একই রকম ভাবে ওই ভার্বের বেস ফর্মের আগে তুই টু বসিয়ে দিতে পারিস, তাহলেও সেটা নাউনে রূপান্তরিত হবে। ভার্ব থেকে অ্যাডজেক্টিভ কিভাবে কনভার্ট করব, কেন করব আমরা তো বুঝে গেলাম যে দুটো মেইন ভার্ব রাখা যাবে না, কিন্তু কিভাবে করব? ভার্বকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হলে ওই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দাও ভার্বের বেস ফর্মের সঙ্গে, অথবা ভার্বের যেটা ইডি ফর্ম বা থার্ড ফর্ম সেটা তোমাকে লিখতে হবে। এখানে মনে হতে পারে স্যার আপনি তো ভার্ব প্লাস আইএনজি দু জায়গাতেই লিখলেন, তাহলে কি পার্থক্য হলো? মাথায় রাখবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করার পর উদ্ভূত নতুন শব্দটি যদি নাউন হয়, তাহলে একে আমরা বলবো জিরান্ড।
আর যদি দেখা যায় ভার্বের সাথে আইএনজি যোগ করার পর উদ্ভূত শব্দটি অ্যাডজেক্টিভ হয়েছে, তাহলে তাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। কি বলবো বাবা? প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সঙ্গে টু যোগ করে যদি তাকে নাউনে পরিণত করা হয়, মেইনলি নাউনে করা হয়, সবসময় নয়, এর ব্যতিক্রমও থাকে, তাহলে আমরা নাউনে রূপান্তরিত হলে আমরা তাকে বলবো ইনফিনিটিভ। আর যদি ভার্বের থার্ড ফর্ম দিয়ে আমি অ্যাডজেক্টিভ তৈরি করি, এটাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। তাহলে আমি একটা ভার্ব নিয়ে নিলাম, মনে কর ওয়াক, তাহলে জিরান্ডে কি বসবে? ওয়াকিং। ইনফিনিটিভে কি বসবে? টু ওয়াক। সরি, এটা এল হবে। হ্যাঁ, পার্টিসিপেলে কি হবে? ওয়াকিং। আর পাস্ট পার্টিসিপেলে কি হবে? ওয়াকড। স্যার এখানেও ওয়াকিং, এখানেও ওয়াকিং, আমি বলবোটা কি? জিরান্ড বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো? মাথায় রাখবি ভার্ব প্লাস আইএনজি নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। নাউন হলে তুই তাকে জিরান্ড বলবি, অ্যাডজেক্টিভ হলে তুই তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবি। বলা ভালো ভার্ব প্লাস আইএনজি দুটো নয়, বরং তিনটে জিনিস হতে পারে। আমার সাথে সাথে নোট করতে থাকবি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা ভার্বও হতে পারে, সেটা নাউনও হতে পারে, সেটা অ্যাডজেক্টিভও হতে পারে, তিনটেই হতে পারে। আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। তাহলে যদি আইএনজি যোগ করে সেটা ভার্ব হয়, তাকে আমি ভার্বই বলবো। যদি নাউন হয় তাহলে আমি তাকে বলবো জিরান্ড। আর যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। স্যার উদাহরণ দিন। আমি 3-4টে শব্দ লিখছি। ফার্স্ট সেন্টেন্স লিখলাম আই অ্যাম ওয়াকিং। 2 নম্বর লিখলাম ওয়াকিং ইজ গুড ফর হেলথ। 3 নম্বর আই স হিম ওয়াকিং। এই 3টে সেন্টেন্সের ফিগারের মধ্যে যদি একটা কিছু কমন থাকে, সেটা হচ্ছে ওয়াকিং শব্দটা। 3টে ক্ষেত্রেই কিন্তু আমরা ওয়াকিং দেখতে পাচ্ছি। এবার 3টে ক্ষেত্রেই ওয়াকিং থাকার মানে আমার পসিবিলিটিও কিন্তু 3টে। আইদার এ ভার্ব হবে, অথবা অ্যাডজেক্টিভ হবে, অথবা নাউন হবে। এখানে 3 থেকে 2 করাটা খুব সহজ। মাথায় রাখবি ভার্ব প্লাস আইএনজি কোন সেন্টেন্সে যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আই রিপিট, প্লাস আইএনজি কোন সেন্টেন্সে যদি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ইট মাস্ট বি verb. It must be followed by a helping verb or an auxiliary verb. অর্থাৎ ওয়াকিং শব্দটা তখনই কেবলমাত্র ভার্ব হবে যদি তার আগে am, is, are, was, were, have been, has been এরকম কোনো না কোনো হেল্পিং ভার্ব থাকে। তাহলে প্রথম সেন্টেন্সে আই অ্যাম ওয়াকিং এই শব্দটা জিরান্ড নাকি পার্টিসিপল নাকি অন্য কিছু, মাইক অন করে তোরা বলতে পারিস। ভার্ব স্যার। ভার্ব স্যার। থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমেই বুঝতে পারছি প্রথম শব্দটা হচ্ছে ভার্ব। দ্বিতীয় আর তৃতীয় শব্দের মধ্যে আমার কিন্তু শুধুমাত্র এখন 2 এর মধ্যে কন্টেস্ট। কারণ 2 নম্বর আর 3 নম্বর সেন্টেন্সে ওয়াকিং শব্দটি আর যাই হোক ভার্ব হবে না, এটা আমরা নিশ্চিত। কেন? কারণ এর আগে হেল্পিং ভার্ব নেই। তুমি বলবে স্যার এই যে ইজ আছে, ওয়াকিং ইজ, আরে ভাই পরে আছে। ইংরাজি গ্রামারের সিনট্যাক্সের যেটা নিয়ম, হেল্পিং ভার্ব আগে থাকে, তারপরে মেইন ভার্ব থাকে। ইজ ওয়াকিং থাকলে তখন তুই ওটাকে হেল্পিং ভার্ব বলতে পারতিস, কিন্তু ওয়াকিং ইজ এর ক্ষেত্রে ওয়াকিং কখনোই মেইন ভার্ব হবে না। কেন? কারণ আগে হেল্পিং ভার্ব নেই, হেল্পিং ভার্বকে মেইন ভার্বের আগে থাকতে হয়। তাহলে 2 নম্বর সেন্টেন্সে এই ওয়াকিং শব্দটার পসিবিলিটি দুটো, আইদার নাউন হওয়া অথবা অ্যাডজেক্টিভ হওয়া। নাউন হলে জিরান্ড বলে দিবি, আর অ্যাডজেক্টিভ হলে প্রেজেন্ট পার্টিসিপল বলে দিবি। মাথায় রাখবি কোন সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট, কি বললাম রে মা? কোন সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট সব সময় নাউন অথবা প্রোনাউন হবে।
I repeat, to be the subject or object of a sentence, a word has to be either noun or pronoun. Without being noun or pronoun, no word can be the subject or object of a sentence. তাহলে সাবজেক্ট কাকে বলে? যে কাজ করে অথবা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয়। তাহলে এখানে আমায় বলতো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই সেন্টেন্সে ইজ গুড ফর হেলথ কার সম্পর্কে কিছু বলছে? কোন শব্দটা? ওয়াকিং এর সম্পর্কে কিছু তোর বলছে। হচ্ছে স্যার ওয়াকিং এর সম্পর্কে। তাহলে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে সাবজেক্ট। তাহলে ওয়াকিং এখানে সাবজেক্ট, এবং সাবজেক্ট হওয়ার দরুন এটা নাউন। আর যদি নাউন হয় তাকে আমরা ডেফিনেটলি জিরান্ড নামে অভিহিত করব। ভার্ব প্লাস আইএনজি যদি নাউন হয় তাহলে সে জিরান্ড হবে। আরো একভাবে এটা জিরান্ড কি জিরান্ড নয় ব্যাখ্যা করা যায়। প্রথম ভাবে কিভাবে ব্যাখ্যা করলাম? প্রথম ব্যাখ্যা করলাম হচ্ছে যে যেহেতু এটা সেন্টেন্সের সাবজেক্ট এবং আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হচ্ছে কেবলমাত্র নাউন অথবা প্রোনাউন, তো স্বাভাবিকভাবে ওয়াকিং শব্দটা সাবজেক্ট হয়েছে বলে ওকে নাউনই ধরতে হবে। আর ভার্ব প্লাস আইএনজি কে তুই যে মুহূর্তে নাউন ধরবি তখন তুই সাথে সাথে এটা মেনে নিচ্ছিস যে ওটা জিরান্ড। এই অবধি ক্লিয়ার? 2 নম্বর, আমরা নাউন পাই কি করে? কোন শব্দ নাউন কি নাউন নয় বা নাউন প্রোনাউন কি না সেটা বোঝার জন্য 3খানা টুল আছে, কিছু ব্যতিক্রমও আছে, আমি এক্সেপশন বাদ দিয়ে যেটা মেইন সেটাই বলি। যদি কোনো শব্দ হোয়াট অথবা হু অথবা হুমের উত্তর হয় তাহলেই সে নাউন অথবা প্রোনাউন। এর এক্সেপশন আছে, নেই যে তা নয়। মেইনলি যদি বলতে হয়, দ্য অ্যান্সার অফ হোয়াট, হু অ্যান্ড হুম ইজ আ নাউন। ঠিক আছে? নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে খেয়াল করে দেখ, জিরান্ড যদি পেতে হয় নিশ্চয়ই হু বা হুম দিয়ে আমি প্রশ্ন করব না, কারণ হু আর হুম দিয়ে কাকে পাওয়া যায়? ব্যক্তিকে পাওয়া যায়। তাহলে ব্যক্তিকে তো আইএনজি যোগ করে পাবি না। তোর নাম স্বপন, আমার নাম তপন, তার নাম রিয়া, অন্যার পূজা। তাহলে আমরা তো কোনো সময় তার সাথে আইএনজি যোগ করব না। তাহলে কোনো শব্দ জিরান্ড কিনা সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে সেই জিনিসটাকে ভার্বকে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে তার উত্তর পাচ্ছিস কিনা। তার মানে ভার্ব প্লাস আইএনজি কোন শব্দ সেটা যদি ওয়াটের উত্তর হয় অনলি দেন ইট উইল বি আ জিরান্ড। তাহলে খেয়াল করে দেখতো, আমরা যদি বলি হোয়াট ইজ গুড ফর হেলথ, মানে দাঁড়ায় কি দাঁড়ায় না? ওয়াকিং এর জায়গায় আমরা ওয়াট বা ওয়াকিং কে আমরা ওয়াটের উত্তর হিসেবে ধরতে পারি কি পারি না? কি মনে হয় রে বাবা? পারি। তাহলে স্বাভাবিকভাবে এটা জিরান্ড। আরো একভাবে এটাকে প্রমাণ করা যায় যে এই হতচ্ছাড়া জিরান্ডই হবে। কি করে? কারণ দেখ, নাউনের পরিবর্তে আমরা কি লিখি? প্রোনাউন। প্রোনাউন। তুই খেয়াল করে দেখ তো, ওয়াকিং এর পরিবর্তে তুই ইট লিখতে পারছিস কিনা? ইট ইজ গুড ফর হেলথ। হ্যাঁ স্যার। তাহলে স্বাভাবিকভাবে যাকে তুই ইট দিয়ে রিপ্লেস করতে পারছিস, মানে প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে পারছিস, সে হতচ্ছাড়াকে আমার নাউন বলতেই হবে। তাহলে এই সেকেন্ড সেন্টেন্সে যে ওয়াকিং শব্দটি ছিল এটা জিরান্ডের উদাহরণ। এটা জিরান্ডের বেসিক, এর ভেতরে আরো অনেক কিছু আছে, তার টাইপ আছে, কিন্তু জিরান্ড চিনতে এবার কারুর কি অসুবিধা হবে? এক, সাবজেক্ট বা অবজেক্টের ঘরে বসবে মূলত। 2, ভার্ব প্লাস আইএনজি ওয়াটের উত্তর হবে, নাউন হবে। 3, ইট দিয়ে রিপ্লেস করা যাবে। এরপর কারুর চিনতে অসুবিধা হওয়ার কথা? না। বাকিরা? স্যার স্যার অবজেক্টের ঘরে কিভাবে বসবেন? হ্যাঁ, অবজেক্টের ঘরে ধর বললাম আই লাভ সুইমিং, বসলো না বসলো না? হ্যাঁ বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, এরপর তোদের প্রশ্ন হবে যে স্যার আই লাভ ওয়াকিং, আই লাভ টু ওয়াক, দুটোর মধ্যে পার্থক্য কি? ইনফিনিটিভ আর জিরান্ডের পার্থক্যে আসবো। আচ্ছা, 3 নম্বর চলে আসি হচ্ছে আই স হিম ওয়াকিং এই সেন্টেন্সটায়। বলে রাখি আই স হিম ওয়াক এটাও হতে পারে, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ বেয়ার ইনফিনিটিভ। তো বেয়ার ইনফিনিটিভ আমরা এখনো করিনি। আই স হিম ওয়াকিং। আচ্ছা, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? আই। স হচ্ছে ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট যদি হয় হিমের পার্ট অফ স্পিচ কেউ একজন বল না রে বাবা। নাউন না প্রোনাউন স্যার? প্রোনাউন।
আচ্ছা, আমাকে বাকি আমি নাম বলছি সেই বলবি। আমাকে মানোয়ার রাজ হক আমাকে বলতো, এই যে সেন্টেন্সটায় হিম, এই হিমটাকে তুই কি অবস্থায় দেখেছিস? বসা অবস্থায়, দৌড়নো অবস্থায়, নাকি হাঁটা অবস্থায়? হাঁটা অবস্থায়। হাঁটা অবস্থায়। তুই নিজেই বললি যে ওয়াকিংটা হচ্ছে অবস্থা। বলতো রে বাবা, এই ওয়াকিংটা কার অবস্থা? আইয়ের নাকি হিমের? আই 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 হিমের অবস্থা স্যার। কে হাঁটছে? আমি হাঁটছি না হিম হাঁটছে? স্যার হিমের হিম অবস্থা। হাঁটছে, আমি না, আমি দেখছি। আমি হ্যাঁ, দেখছি, হ্যাঁ। তাহলে এটা হিমের অবস্থা মানে কার অবস্থা? প্রোনাউনের অবস্থা না? তাহলে ভেবে দেখ, যে শব্দটি কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে আমরা কি বলবো? অ্যাজেক্টিভ বলবো। কি বলবো রে বাবা? এটা অ্যাজেক্টিভ। আই স হিম, আমি তাকে দেখলাম। কাকে দেখলাম? তাকে। তাকে মানে কি? প্রোনাউন। প্রোনাউনটাকে কি অবস্থায় দেখলাম? ওয়াকিং অবস্থায় দেখলাম। তাহলে ওয়াকিং হচ্ছে প্রোনাউনের অবস্থা। আর অ্যাডজেক্টিভের ডেফিনিশন কি? যে শব্দ কোনো নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়াকিং শব্দটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপেলের উদাহরণ। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, আরো একভাবে বোঝাতে পারি, আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি, মানে এটা ভার্ব নয়, এটা জিরান নয়, তাই এটা প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ভার্ব প্লাস আইএনজি এই তিনটে জিনিসই হয়, এই তিনটে ছাড়া আর কিছু হয় না। সবার প্রথম তোরা বুঝতে পারছিস যে ওয়াকিং শব্দটার আগে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এরকম কিছু নেই, তাই না? তাহলে স্বাভাবিকভাবে এটা ভার্ব নয়। তাহলে পড়ে থাকলো হচ্ছে জিরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে লড়াই। ভালো করে ভেবে দেখতো, আই স হিম হোয়াট, আমি হোয়াট দিয়ে প্রশ্ন করে ওয়াকিং পাচ্ছি, নাকি আই স হিম হাউ, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি? কোনটা দিয়ে প্রশ্ন করে আমি ওয়াকিংটা পাচ্ছি? আমি তাকে কি দেখলাম না কেমন অবস্থায় দেখলাম? হোয়াটের উত্তর না হাউ এর উত্তর? হাউ তো স্যার। হাউ এর উত্তর। তাহলে এটা যদি হোয়াটের উত্তর না হয়ে হাউ এর উত্তর হয়, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হবে। আর যদি এটা অ্যাডজেক্টিভ হিসেবে পরিগণিত হয়, তাহলে এটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল বলবো। কি বলবো বাবা? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আরো একভাবে তোরা দেখতে পারবি, সেটা হচ্ছে এটা যদি জিরান্ড হতো, তাহলে এটাকে আমি ইড দিয়ে রিপ্লেস করতে পারতাম, মানে প্রোনাউন দিয়ে রিপ্লেস করতে পারতাম। পারতাম নাকি পারতাম না? বল। হ্যাঁ স্যার। পারতাম, কিন্তু এখানে আমি বলতে পারবো আই স হিম ইট। তাহলে স্বাভাবিকভাবে, খুব স্বাভাবিকভাবে এইটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে অন্ততপক্ষে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ না জিরান্ড, মানে প্রেজেন্ট পার্টিসিপল না জিরান্ড না ভার্ব, এই অবধি তোরা স্যার অফ হয়ে গেছে আমরা। যেখানে লিখছিলাম সেটা, এই তো, এই অবধি ক্লিয়ার কি ক্লিয়ার নয়? এইবার আমরা চলে আসি হচ্ছে যে পার্টিসিপলকে আমরা কিভাবে ব্যবহার করব তার উপর। ঠিক আছে? পার্টিসিপলকে আমরা কিভাবে ব্যবহার করব তার উপর কিছু নিয়ম নির্দেশ আমরা দেখে নেব। ধরো, পার্টিসিপল হোক, জিরান্ড হোক, অথবা ইনফিনিটিভ হোক, এগুলো অ্যাকচুয়ালি কি? ভার্বকে নাউন অথবা অ্যাডজেক্টিভ একই না? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। তার যে শব্দটা ভার্ব ছিল, যে শব্দটা ভার্ব ছিল তাকে আমি অ্যাডজেক্টিভ অথবা নাউনে রূপান্তরিত। কিন্তু কোন শব্দ নাউন বা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়ে গেলেও তার মিনিং তো আর চেঞ্জ হবে না। মিনিং এর দিক থেকে নতুন শব্দটাও একটা অ্যাকশনকেই তো বোঝাবে। ধর আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ওয়ান্ট গো। আই, আগের সেন্টেন্সটাই লিখলাম, আই ওয়ান্ট গো। এই গো ভার্ব, ওয়ান্ট ভার্ব, দুটো ভার্ব না, তাই টু যোগ করে টু গো কে একবারে নাউন করে দিলাম। আমি ওটা টু গোটা নাউন হয়ে গেল, কিন্তু গো শব্দটা মিনিং এর দিক থেকে তো এখনো ভার্ব, ইয়েস অর নো? এখনো তো একটা অ্যাকশনকে বোঝাচ্ছে, হ্যাঁ কি না? যদি এখনো সে একটা অ্যাকশনকেই বোঝায়,
যদি সে এখনো একটা অ্যাকশনকেই বোঝায়, তাহলে এটাকে তো আমরা সেমি ভার্ব বা ডেমো ভার্বও বলতে পারি। মানে এর মধ্যে ভার্বের কিছু সত্তা তো বজায় আছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অরিজিনাল ভার্ব। তাহলে এইটাকে আমি ভার্ব না বলে এটাকে আমি বলতে পারি অ্যাকশন। যে অ্যাকশনটা তোমার কনভার্ট হয়েছে, মানে যে ভার্বটা তোমার কনভার্ট হয়েছে নাউনে বা অন্য কোনো সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাডজেক্টিভে, পাতি কনসেপ্ট। এবার দেখ, যদি দুটো ঘটনা থাকে, এখানে ঘটনা কটা? এই গো নয় তো নাউন, আমি নাউনই ধরে নিলাম, কিন্তু গো যাওয়া একটা কাজ, আবার ওয়ানটাও হচ্ছে একটা অ্যাকশন, একটা কাজ। তাহলে বল, পৃথিবীতে দুটো কাজ করকম ভাবে ঘটতে পারে? মাথায় রাখবি, পৃথিবীতে দুটো কাজ কেবলমাত্র দুরকম ভাবেই ঘটতে পারে। ঘটনা দুটো আইদার একসঙ্গে ঘটবে, অথবা ঘটনা দুটো আগে পরে ঘটবে। যদি দুটো ঘটনা একসঙ্গে ঘটে, আই রিপিট, যদি দুটো ঘটনা একসঙ্গে ঘটে, তাকে আমি বলবো সাইমালটেনাস বাবু, সাইমালটেনাস অ্যাকশন। আর যদি দুটো ঘটনা আগে পরে ঘটে, তাকে আমি বলবো কনজিকিউটিভ অ্যাকশন। কি বলবো রে? কনজিকিউটিভ অ্যাকশন। তো এখানে দেখ, আমি বললাম হচ্ছে দুটো সেন্টেন্স, আই ওয়ান্ট টু গো আর আই স হিম ডান্স বা আই স হিম ওয়াক। আমাকে বল, এই স এবং এই ওয়াক, এই দুটো টাইম সেম নাকি আগে পড়ে? সেম। সেম। কারণ আমি, সে যদি 5টা 40-এ ওয়াক করে, আমি দেখেছিও হচ্ছে 5টা 40-এ। যে মুহূর্তে সে ওই কাজটা করছে আমি দেখছিও একই সাথে। তার মানে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ সাইমালটেনাস অ্যাকশন। যদি সাইমালটেনাস অ্যাকশন হয়, তাহলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভে পরিণত করব, সেই ভার্বটাকে আইএনজি যোগ করে। দেখ এখানে, আই স হিম ওয়াক, স একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব। এক বনে যেমন দুটো রাজা থাকতে পারে না, একই সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব থাকতে পারে না। তাহলে এই ওয়াক ভার্বের ভার্বত্ব আমাকে নষ্ট করতে হবে। যদিও আমি বলেছি এই সেন্টেন্সটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে ঠিক, ফ্রম দ্য কনসেপ্ট অফ বেয়ার ইনফিনিটিভ। ঠিক আছে, এখনো বেয়ার ইনফিনিটিভ করাইনি, তাই জন্য আপাতত আমরা যতদূর পর্যন্ত এগিয়েছি সেই নিরিখে এটা ভুল। কারণ এটা একটা সিম্পল সেন্টেন্স, কোনো কনজাংশন নেই, মানে সিম্পল সেন্টেন্স, একটা বাক্য। তাহলে একটা বাক্যে স ওয়াক দুটো ভার্ব থাকতে পারবে না। তাহলে একটা ভার্বকে আমার নাউন বা অ্যাডজেক্টিভে রূপান্তরিত করতে হবে। এবার আমি নাউনে করব না অ্যাডজেক্টিভে করব, এটা ডিপেন্ড করবে হচ্ছে এর আগে পরে কি আছে এবং দুটো টাইমিং এর ওপর। এখানে যদি স এবং ওয়াক দুটো একই সময়ের ঘটনা হয়, তাহলে না, ভার্বকে আমরা আইএনজি অ্যাড করিয়ে দেব। কোন ক্ষেত্রে করব? শুধুমাত্র যদি দুটো ঘটার সময় সেম হয়, তাহলে কি করব? ওয়াকটাকে আইএনজি তে পরিণত করে দেব। তাহলে আমার উত্তর হবে আই স হিম ওয়াকিং। কেন টু ওয়াক করলাম না? কারণ এই দুটো একই সময়ের ঘটনা। যখন দুটো একই সঙ্গে ঘটছে, অর্থাৎ সাইমালটেনিয়াস বাই নেচার, তখন সেটার সঙ্গে আইএনজি যোগ করে আমরা পার্টিসিপল করি।